দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনটা? এইটা হচ্ছে আমাদের আগের 2016-র কোশ্চেন। এটা দেখো তো। আর কেউ? সবার মতই এ। আরে রেসপন্স করো, তোমাদের ভালোর জন্যই তো করা হচ্ছে। হুম। তাহলে এইটা তোমাদের আলাদা একটা ফোল্ডার করে আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম। এরপর পরে আছে দেখো, পরেই আছে মনে হয়। উম, এই যে 11টা দেখো। অবশ্যই। কান একদম। তো এটা একটা হয়ে গেল, দুটো হলো। আর আছে কি? আহ, আছে 12টা দেখো। কি বলো, সি না বি? মানে ক, খ, গ, কোনটা? বলো বলো বলো। দেখো আমি এটা, হ্যাঁ গ হবে, পড়িয়েছিলাম যে আমরা হচ্ছে একটা নিয়ম আর একটা কর্ম, তাই তো? ইউইং, ব্রান্ডার্ট, এগুলো হচ্ছে ছিল কিসের ভিতরে? কর্মভিত্তিক বা এক ইউটিলিটারিজমে ছিল। আর রুল ইউটিলিটারিজমে ছিল কান্ট, ডাব্লিউডি, রস, তাই তো? এগুলো ছিল। তো তাহলে যেখানে রস আছে, যেখানে কান্ট আছে, সেটা উত্তর হবে না, ইউইং ব্রান্ডার্ট। তো যাই হোক, এই একটা গেল। আরেকটা, আর মানে দু একটা আছে, বুঝলি? এমন একজন উপযোগবাদ বা চিন্তাবিদ যিনি সুখবাদী নন, তিনি হলেন কি? 13টা কি বলতো? ডি, মোর। আমরা মিল, বেনথাম, সিডউইক এগুলো আমরা পড়েছি, কিন্তু মোরেরটা আমরা পড়িনি। মোরের মতটা হচ্ছে কেমন, যে পরম কল্যাণ, আলটিমেট গুড, এই অর্থে তিনি ব্যাখ্যা করেছেন। এবং তিনি সুখবাদীরা যেমন সুখটাই সবকিছু, তিনি সুখটাকে সবকিছু বলেননি। এটা সুখটাই সবকিছু মানে এরা কি, যে জাগতিক সুখ, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, জাগতিক সুখ। কিন্তু তিনি পরম মঙ্গলের কথা বলেছেন, পরম মঙ্গল। এবং সেই অর্থে তিনি সবার মঙ্গল কথা বলেছেন, ইউটিলিটারিজম, উপযোগবাদের কথা, কিন্তু সুখবাদী তিনি নন। মোর অ্যান্সার হচ্ছে মোর। এরপরে 14টা দেখো। দেখতে পাচ্ছ কি? 14টা দেখো। হ্যাঁ, সবাই ক। হুম। ক উত্তর ওটা, যে ফ্র্যাঙ্কেনাই এমন একজন ব্যক্তি যিনি কর্মকর্তব্যবাদী এবং নিয়ম কর্তব্যবাদীকে বলছেন দুটোরই প্রধান, মানে দুটোই সমান গুরুত্বপূর্ণ, ওই জন্য মিশ্র কর্তব্যবাদী বলা হয়।
ঠিক এখানে কান্টের যেমন বিচারবাদ, ঠিক নীতিবিদ্যার ক্ষেত্রেও তিনি সেরকম কথা বলেছিলেন। প্রকৃতগত বা প্রকৃত সম দোষ, এটা বলো। মোর ন্যাচারালিস্টিক ফ্যালাসি, যেটা তোমরা নেটে পড়েছো, প্রকৃত সম দোষ। তো এর পরেরটা দেখো, ষোলোরটা দেখো। কান্ট হবে। স্বাধীনতা, ইচ্ছার স্বাধীনতা কার আছে? কান্টের। বুঝতে পেরেছো? ইচ্ছার স্বাধীনতার ব্যাপারে, যে তুমি করতে পারো। তারপরেরটা, এটা তো সবাই জানো নাকি? কম। বুঝতে পেরেছো যে কেমন কোশ্চেন আসছে? সবাই পারবে, একটু ভালো করে পড়লেই হবে। এখানে অত ভেতর থেকে খুঁটি খুঁটি আসে না। মূল মতটা যদি জানো, কে কে মানে মতটা, কি বই লিখেছে, তাহলেই সবাই পারবে। ওই এক দুটো তিনটে কোশ্চেনে মার্জিন হবে। ধরো 60টা কোশ্চেন হবে, তো 60টার ভেতরে ধরে রাখো যারা একটু পড়াশোনা করবে 50টা সবাই পারবে, 48 থেকে 50। ওই বাকি 5টা কোশ্চেন এর মধ্যে মার্জিন শুরু হবে। যে যেমন পারবে সে সামনের দিকে থাকবে, পেছনের দিকে থাকবে। আর কি আছে? আর মনে হচ্ছে নেই। এটা 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 হচ্ছে 2016টা। আরেকটা আছে, মাদ্রাসা সার্ভিস কমিশন একটা আছে। আচ্ছা, ওইটাকে প্রেজেন্ট করি। এইটা তোমাদের এতে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। পাঁচটা কটা এসেছিল তাহলে নীতিবিদ্যা থেকে? 6টা। আর হচ্ছে কি 7টা, 8টা এসেছিল নীতিবিদ্যা থেকে। তোমাদের 6টা গ্রুপের থেকে 10টা করে গড়ে আসার কথা। সেখানে কোনো গ্রুপ থেকে বেশি, কোনো গ্রুপ থেকে কম। যেমন ধরে রাখো ইন্ডিয়ান ওয়েস্টার্ন থেকে বেশি আসবে, কারণ এটা হচ্ছে যে কোর ফিলোসফি। ওখানে ইন্ডিয়ান ফিলোসফির গুরুত্বটা কম, তো ওখানে ওই জন্য এথিক্স থেকে বেশি আসবে। ওখানে গেলেও বুঝতে পারবে, কোশ্চেন যখন করবে, মানে ইন্টারভিউ যদি কেউ ফেস করেছো নাকি জানি না আমি, তো সেই ক্ষেত্রেও কোশ্চেনও ওরকম করে। ওয়েস্টার্ন ফিলোসফি, এথিক্স, লজিক, ইসলামিক ফিলোসফি, এসবগুলো। আমি এখানে আর আলাদা করে কিওয়ার্ডস করলাম না, ওই অ্যান্সার কি করলাম না, আমি ওগুলোকেই যেগুলো অ্যান্সার হবে সেগুলোকে বোল্ড করে দিলাম। তোমরা তো পেয়েছো, তবুও তোমাদের হাতে একটা থাকলো ডকুমেন্টস হিসাবে, এটাই। আর এটা হচ্ছে যে কোথায়, ইভিং আর ব্র্যান্ডেড অদ্বৈতবাদী একত্ববাদী হবে। গেল।
নির্দিষ্ট কোঅর্ডিনেট ফলাফল হুম, খ এটা হচ্ছে যে ছয় এরপর দেখো এমএসসিটা ও এটা তোমরা দেখতে পাচ্ছ না তাই তো? এখানে দেখো তো, দাঁড়াও প্রথম থেকে দেখি আর একবার। হুম, এইটা দেখো, পারবে আশা করছি সবাই। একদম বিয়েরটা হবে 1 নাম্বার। আমাদের 1 নাম্বার মানে আমাদের নীতিবিদ্যাতে 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার। এরপরে দেখো কোশ্চেন আছে কিনা। হুম, এইটা দেখো। মঙ্গল সাধন। সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখ মানে কি সমাজের মঙ্গল সাধন তো বটেই। ঠিকই আছে বি। এটা হলো 2 নাম্বার। এরপর দেখো, না এটা তো নয়, মনস্তাত্ত্বিক পরিষেবা। এই যে অনারোগ্য ব্যাধি। হ্যাঁ, অনারোগ্য। এইটা কিন্তু নেটেও আমি পাচ্ছি না, অনেক খুঁজলাম বুঝলে, ওটা ওইটাই কিন্তু দেখাচ্ছে, দেখবে কোট আনকোট তোমাদের পাঠিয়েছিলাম, এটা কোশ্চেনটা কিছু ওরা গোলমাল করেছে, কালকে দেখলাম এটা। তবে কোশ্চেনটায় কি বলা হয়েছে, কোশ্চেনটাতে অনুমোদন লাভ করে, তাই তো?
তোমরা কি একটা উত্তর বলছিলে 1980? না, 80-তে তো পাওয়াই যাচ্ছে না কিছু। যদি হয় তাহলে এটা আংশিক অনুমোদন, সেটা হচ্ছে 1990। সম্পূর্ণভাবে ওদের আইনসভায় পাস হয়, ওদের পাঠিয়েছিলাম 2001-এর কত 12ই এপ্রিল নাকি কত, ওইটা। আর আংশিক ভাবে অনুমোদন পাই, সেটা হচ্ছে যে 1990। শুধুমাত্র যে কিছুটা অনুমোদন পেয়েছে, পুরোপুরি নয়, সেরকম অর্থে করলে 1990 হবে। তাছাড়া কিন্তু এখানে কোনো নেই। এটা তোমাদের আমি দিয়ে রাখছি, এইটা আমি ওখানে উল্লেখ করেও রাখছি। বই হয়নি। হুম, ঠিক আছে। ঠিক আছে, পরেরটা দেখো। এটা তো ঐচ্ছিক কৃপা হত্যা। এই দুটো তো কালকে বললো, সৌমেন বলেছিল, তাই তো? এটা হয়ে গেছে, পরেরটা দেখো। না না, ঐচ্ছিক কৃপা হত্যা আর অনৈচ্ছিক কৃপা হত্যা, নিষ্ক্রিয় কৃপা হত্যা আর সক্রিয় কৃপা হত্যা। সক্রিয় কৃপা হত্যা হচ্ছে যে, মানে যে কোনো মানে কি বলবো, আহ যদি মানে ডাক্তার এবং হচ্ছে তোমার তার ফ্যামিলির পরিজন এবং তোমার কি বলে যে রুগী, তারা সক্রিয়ভাবে তারা তাদের সকলের ইচ্ছাতে যখন হচ্ছে, তখন সেটা কি, তখন সেটা সক্রিয় কৃপা হত্যা। নিষ্ক্রিয় কৃপা তাদের কারোরই প্রয়োজনে যখন হচ্ছে না, তখন সেটা নিষ্ক্রিয় কৃপা হত্যা। আর ঐচ্ছিক অনৈচ্ছিকটা প্রসঙ্গটা অন্য। অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে যখন অনুমতি দেওয়া হচ্ছে, তখন তার ইচ্ছাটা ইম্পর্টেন্ট, সে তার ইচ্ছা অনিচ্ছাটা। আবার যখন এরকম কোনো হচ্ছে যে সেন্সলেস ব্যক্তি, যেমন হচ্ছে ব্রেন ডেথ, হুম, সেই ব্যক্তির কৃপা হত্যাটা সেটা হচ্ছে অনৈচ্ছিক কৃপা হত্যা। কেননা হচ্ছে যে এখানে তার ইচ্ছাটা ইম্পর্টেন্ট নয়, সে তার ইচ্ছাটা, তার ইচ্ছা বলে আর কিছু নেই, সে কিছু জানছে না, তার অজান্তেই হচ্ছে। তার বুঝতে পারছো? আর সক্রিয় আর নিষ্ক্রিয়ের পার্থক্য হচ্ছে, যখন সবাই সক্রিয় থেকে কৃপা হত্যাটা করা হচ্ছে, তখন সেটাকে সক্রিয়। আর যখন তাদের মধ্যে হয়তো জোরপূর্বক, সেটাকে নিষ্ক্রিয় কৃপা হত্যা। তারপরেরটা বলো।
ও এটা তো হয়েছে, আমি নিয়েছি অলরেডি। এরপরে নেই, হ্যাঁ এই তো। প্রতিশোধ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এক চাপড় মারলে 10 চাপড়, লামেক বেইন অনেক উদাহরণ আমরা পেয়েছিলাম। হ্যাঁ, প্রতি, হ্যাঁ অবশ্যই প্রতিশোধ, প্রতিরোধের কোনো জায়গা নেই এখানে। তারপরে হচ্ছে যে, দাঁড়াও আমি এটা বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম। এরপর দেখো, এই তো 27টাও আছে। সবাই এ তো, এছাড়া কোনো ওখানে মানে ইয়ে নেই, অপশন নেই এটা হওয়ার মতো। এইটা দেখো তো, ভালো করে ভাবো, দেখো পেরে যাবে। কে বললে? হুম, ঠিক বলেছো। যা কার্যকর হবে, যার প্রয়োগ সম্ভব, তাই হলো সত্য। তো এটা যদিও আমাদের এথিক্স এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তবু জিজ্ঞাসা করলাম। এটা দেখবে তোমরা হসপার্সে পড়েছো, তাই তো? অনুরূপতাবাদ, সংশক্তিবাদ, প্রয়োগবাদ, তিনটে মতবাদ পড়েছিল সত্যতা সম্পর্কে, মনে পড়ছে? এরপর এইটা দেখো, এইটা আমাদের এই যে, আত্মহত্যাকে নৈতিক দিক থেকে অনৈতিক কর্ম বলেছেন কে? এর আগেই মানে আত্মহত্যা কবে পড়ালাম, পানিশমেন্ট আমি পড়িয়েছি এটা, ভালো করে ভাবো। কান্ট, এটা হবে কান্ট। কান্ট বলেছেন আত্মকে অনৈতিক, অনৈতিক দিক থেকে আত্মহত্যা, যাই হোক না কেন আত্মহত্যা করাটা ঠিক নয়। তারপর হচ্ছে যে, এটা দেখি পারো কিনা, এটা পারা উচিত। এটা অন্য অন্য মানে এথিক্স এর নয়, ইন্ডিয়ান ফিলোসফি, বেদান্ত। ঠিক, ঠিক আছে। এইটা তো সবাই পারা উচিত এটা, এটা আমাদের একদম। তারপরে কি পাওয়া যায়, এইটা বলো।
না, এটা হবে প্রত্যক্ষবাদী। এটা হবে প্রত্যক্ষবাদী। সুখকে পরমাদর্শ। নিয়ে নিই। আর কি আছে? এটা দেখো, এটাও ভালো কোশ্চেন, ভালো করে দেখো। হুম, সবাই কাঁট তো। হুম, সবাই কাঁট। দেখো, অভিজ্ঞতা লোক তো নয়, এটি পূর্বত সিদ্ধ। পূর্বত সিদ্ধ, এই পূর্বত সিদ্ধ কথাটাই দেখবে যেখানে থাকবে বেশিরভাগ কোশ্চেন কান্ট হয়ে যাবে। তার উপরে আবার নৈতিক নিয়ম, তো ফ্রি উইল, তো তারপরে তোমার কি বলে, ফ্রি উইল, ওটা হচ্ছে কান্টের মধ্যে কি পূর্বত সিদ্ধ, সেটা সবার মধ্যেই আছে এবং সেটার দ্বারা মানুষ কি পরিচালিত হয় নৈতিক দিক থেকে। আর এখানে সাইকোলজি থেকেও কিন্তু মাদ্রাসাতে ভালো কোশ্চেন দিয়েছে। আর আশা করছি নেই। এদের 90টা কোশ্চেন হয় মাদ্রাসা সার্ভিস কমিশন। না, 90টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এটা। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, ঠিক। ভালো করে দেখো, পেরে যাবে, সবাই পারবে। ও 79টা, 89 হয়ে বসতে আছে। এই তো, যখন প্রাণঘাতী ওষুধ প্রয়োগ করে চিকিৎসক মৃত্যুমুখী ব্যক্তির তাৎক্ষণিক মৃত্যু ঘটান তখন তাকে বলে এ হত্যা, নিশ্চেষ্ট সৌজন্য হত্যা, সচেষ্ট সৌজন্য হত্যা, উপরের কোনোটিই নয়। এটাকে কি কি হবে? বি না C? হ্যাঁ, সি সি, বি হবে না। সৌমেন মোটামুটি পড়েছে ভালো নাকি? ভালো করে পড়ো, চাকরিটা পেয়ে যাবে। সৌমেন নামদের কিন্তু একজন বাদ নেই চাকরি পেতে, বুঝলে? আমাদের সময় সিএসসি তে যতজন সৌমেন নামে ছিল সবাই চাকরি পেয়েছে। আর একটা 89, এই যে এটা তো সবাই জানো। দাঁড়াও, জ্ঞানের প্রতি প্রেম, জ্ঞানের প্রতি লাভ অফ নলেজ, লাভ অফ উইজডম। বেশ, আমি তোমাদের এগুলো দিয়ে দিচ্ছি, সুবিধা হবে। এটা তো একদম সিম্পল কোশ্চেন, বলো। নৈতিকতা একদম।
দুই দুই দুই, দাঁড়াও, নাম্বারিং গুলো আমি করে দিই, তারপর তোমাদের গ্রুপে আমি দিচ্ছি। আমার হয়ে গেছে সব। মোটামুটি এথিক্স থেকে কি কি কোশ্চেন আসতে পারে মোটামুটি জেনে গেলে। এইভাবে পড়ে যাও যে শুধুমাত্র এখানে নেট সেটের মতো অত খুঁটি খুঁটি কোশ্চেন হবে না, এখানে একেবারে সহজ কোশ্চেন হবে। আর একটা ব্যাপার জেনে রাখো, সহজ কোশ্চেনে ভুল হয় আমাদের বেশি, কঠিন কোশ্চেনে ভুল কম হয়। সেটি মাথায় রেখে একদম মাথা ঠান্ডা করে চুপচাপ উত্তর দেবে, যে হ্যাঁ সব কোশ্চেন খুব সহজ হয়ে গেছে, বা আমি সব পেরেছি, উৎফুল্ল হয়ে যাওয়ার কোনো দরকার নেই। ওই জন্য টোটালটাই দেখবে তোমাদের সামারাইজ করে দিয়েছি, মূল কথাগুলো যেগুলো সেগুলোই বলেছি, অত তোমাদের এসএসসির জন্য অত জ্ঞানী হয়ে লাভ নেই। হুম। আচ্ছা, আজকে তোমাদের তাহলে নতুন করে আমি সাইকোলজিটা ধরি নাকি? হুম। দাঁড়াও, এইটা তোমাদের আগে গ্রুপে ছেড়ে দিই, সাইকোলজিটা আমি তোমাদের শুরু করে দিই, তাহলে তোমরা একটু পড়তে পারবে, বইপত্রের নাম বলে দেবো। তারপর এক সপ্তাহ পর এসে আমি আবার ধরবো। পরের সপ্তাহে বুধবার ক্লাস হবে না, আর এই সপ্তাহতেও শনি রবি হবে না। আমি ফিরবো হয়তো বৃহস্পতি শুক্রবার করে, পরপর নিয়ে নেবো, পরের সপ্তাহতেও পরপর 3 দিন নিই, ঠিক আছে? আর তোমাদের এক্সাম পরের সপ্তাহতেই নেবো, দুটো নিয়ে নেবো। পরের সপ্তাহে একটা নেবো, তারপরের সপ্তাহে দুটো নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে ইকুয়াল তোমাদের এই সপ্তাহটা এক্সামটা থাক। তবে পড়া তোমরা যেমন হচ্ছে সেরকম করতে থাকো, বারবার করো। কি দেখতে গেলাম? সাইকোলজি, তাই তো? এটা ধরেই পড়ায় অসুবিধা নেই।
এই যেটা প্রেজেন্ট করছি এটা হচ্ছে আমার যে বইটা বেরোবে একদম সেই ফরম্যাটে। মোটামুটি কাজ হয়েছে। অজয়, অজয় জয়েন্ট হয়েছে? অজয় আজকে অজয় জয়েন্ট হয়নি। এথিক্স একটা তোমাদের দিয়ে দিলাম। তোমাদের সিলেবাসে দেখো আছে মেথডস অফ সাইকোলজি, তো থেকে শুরু হচ্ছে। তো এখানে আমি অনেক কিছু দিয়েছি, এগুলো দরকার নেই অত। আমি ইন জেনারেল কিছু কথা বলে আমি ওই মেথডস অফ সাইকোলজিতে চলে যাব। যে মনোবিদ্যার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, এইসব কিছু দিয়েছে এখানে, সেটা আমি ইন জেনারেল মুখে বলে দিচ্ছি। তারপরে আমরা এখানে যেমন যেমন দিয়েছি সেই অনুযায়ী পড়াবো। তো দেখো, মনোবিদ্যা মানে আমরা সবাই বুঝি যে মনোবিদ্যা কি। মনোবিদ্যা হলো মন সংক্রান্ত আলোচনা, তাই তো? আমাদের ব্যবহারিক বিজ্ঞানে কি করা হয়? মনের আলোচনা করা হয় না। ব্যবহারিক বিজ্ঞানে বাহ্য জগতের ইট কাঠ বালি পাথর ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা করা হয়। নীতি বিজ্ঞানে কি করা হয়? যে নৈতিকতার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে, নৈতিক ক্রিয়াকর্ম সংক্রান্ত এবং তাদের পার্থক্য, তাদের গ্রেডেশন, এইসব নিয়ে, তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে নীতিবিজ্ঞান। আর সমাজ বিজ্ঞান আলোচনা করে কি নিয়ে? সমাজ নিয়ে, সমাজ, সম্প্রদায়, সংঘ, সমিতি। হ্যাঁ, ওটাও আমরা পড়বো, ওটা আমরা সোশ্যাল পলিটিক্যালে গিয়ে পড়বো। পলিটিক্যাল ফিলোসফিতে কি করা হয় না? রাজনীতি বিষয়ে আলোচনা করা হয়। তো যাই হোক, আর আমাদের মনোবিজ্ঞানে কি করা হয়, কি আলোচনা? প্রথম কথা হচ্ছে একেবারে প্রিলিমিনারি, মন সম্পর্কিত আলোচনা করা হয়ে থাকে, তাই তো? মন সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে কিসে? না, মনোবিজ্ঞানে। তো এই মনোবিজ্ঞানের এটাকে কি বলা যেতে পারে? এটা প্রথম কথা যে শব্দের উৎপত্তি কি না, সাইকোলজি শব্দটি এসেছে কি থেকে না, সাইকি। সাইকি মানে কি? মন। আমরা অরবিন্দের দর্শনেও আমরা সাইকি কথাটা পেয়েছি।
তো সেই সাইকি আত্মা বা মন, তাই তো, আর লোগোস, লোগোস মানে বিজ্ঞান। তো তাহলে মন সম্পর্কিত বিজ্ঞান বা চর্চা, এটা হচ্ছে সাইকোলজি। তো এই যে মন, এই মন বা এখানে আত্মা বলা হয়েছে, এখানে ওয়েস্টার্ন ফিলোসফাররা কিন্তু আত্মার চেয়ে চেতনা কথাটা বেশি, তাদের প্রয়োগটা বেশি দেখা যায় চেতনা কথাতে। তারা আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে আত্মা কথাটার ইউজ বেশি। তো মন, আত্মা বা চেতনা বা চৈতন্য সম্পর্কিত যে বিজ্ঞান, যে সিস্টেমেটিক আলোচনা, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে মনোবিদ্যা, তাই তো, বা মনোবিজ্ঞান। তো এটা কি না, তাহলে কি হলো, মন হলো, আত্মা বা চেতনা হলো। প্রাচীন গ্রীসেও কিন্তু আত্মা বা চেতনা সম্পর্কিত আলোচনা দেখা যায়। হ্যাঁ, প্রাচীন গ্রীসেও কিন্তু আত্মা বা চেতনা, প্লেটো অ্যারিস্টটলে আমরা দেখেছি, তাই না? সেখানে যে আত্মিক শান্তি, আত্মার শান্তি, আমাদের আত্মা মানে কি চৈতন্য, যে ভেতরের যে আমাদের অভ্যন্তরীণ শান্তির কথা সেখানেও বলা হয়েছে। তো সেই যে সম্পর্কিত আলোচনা, সেটা সেই মনোবিদ্যারই আলোচনা। তো যাই হোক, আত্মা হতে পারে, চৈতন্য বা চেতনা হতে পারে, মন হতে পারে, মানে আমাদের বাহ্য জগৎ ব্যতিরিক্ত আমাদের যে যা আছে আমাদের, সেই সম্পর্কিত আলোচনা। আমাদের এই হাত পা চোখ মুখ কান নাক, এই শরীর বাদ দিয়েও আমি বলে একটা জিনিস, সেটাও কিন্তু উপেক্ষা করার নয়। সেই আমিটা কেউ বলেছে মন, যে মনটাই প্রধান, আসলে যদি মন না থাকে তাহলে কিছুই নেই। আবার কি বলেছেন না চৈতন্য, কেউ বলেছেন না ওটা, ওর নাম হচ্ছে আত্মা। তো যাই হোক, এই চৈতন্য সম্পর্কিত, আত্মা সম্পর্কিত, চেতনা সম্পর্কিত বা মন সম্পর্কিত যে আলোচনা, যে বিজ্ঞান, সেটাকে বলা হচ্ছে মনোবিজ্ঞান বা সাইকোলজি। তো যাই হোক, এরপর পরবর্তী ক্ষেত্রে তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, একেবারে প্রাচীন সংজ্ঞা সেটা কি, আত্মা সম্পর্কিত বিজ্ঞান। তারপরে কি হচ্ছে মন সংক্রান্ত বিজ্ঞান, যে মনের বিজ্ঞান। আরেকটা হচ্ছে চেতনা সম্বন্ধীয় বিজ্ঞান, যেটা যে আমাদের চৈতন্য, যেটা থাকার জন্য আমার হাত পা সচল, এটাকে সাইকোলজি। পরবর্তী ক্ষেত্রে এই সকলগুলোকেও বাদ দিয়ে একটা কথা, যে ব্যবহার সম্বন্ধীয় বিজ্ঞান, ওয়াটসন, তিনি কি বলছেন না, মানুষের ব্যবহারটা ইম্পর্টেন্ট। যে মানুষের ব্যবহার দেখি আমরা হয়তো নিজেদের মন, নিজেদের চৈতন্য আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু তথাপি অন্য যে কোনো ক্ষেত্রে আর কি, অপরের মন বা যাই হোক না কেন, অন্য যে কোনো ক্ষেত্রে কি হয় না, ব্যবহারটা ইম্পর্টেন্ট। আমরা ব্যবহার দেখেই প্রত্যেকটি ব্যক্তির বা অন্যান্য প্রাণীর যে চিকিৎসা থেকে শুরু করে সবকিছু আমরা তার ব্যবহার দেখেই আমরা করে থাকি। অতএব মনোবিজ্ঞান হচ্ছে কি, ব্যবহার সম্বন্ধীয় বিজ্ঞান। তো যাই হোক, এর এর কিছু আলোচ্য বিষয় বা পরিধি আছে। এর পরিধি, যে এই মনোবিজ্ঞান, মনোবিদ্যা বা মনোবিজ্ঞানে কি আলোচনা করা হয়, আলোচনা করা হয় মনের প্রকৃতি, মন কোনো চেতন দ্রব্য বা আত্মা নয়, এবং শরীরের সঙ্গে সম্পর্কিত মানসিক অবস্থা একটা, যেমন চিন্তন, অনুভূতি, ইচ্ছা, এগুলোকে উপেক্ষা করা যায় না। এটা হচ্ছে মনের প্রকৃতি সম্পর্কিত আলোচনা করে। মন আচরণ সম্পর্কিত, আমাদের দেহের অভিব্যক্তি কি, আমাদের দৈহিক অভিব্যক্তি হয় ভাষার মাধ্যমে। তাই অন্যের মন বা অন্যকে অন্যের মানে মানসিক অবস্থাকে বোঝার জন্য বাহ্য আচরণ বা বাহ্যিক আচরণটা পর্যবেক্ষণ, সেটা জরুরি। আচরণের মাধ্যমে আমরা জানতে পারি। অন্তর্দর্শন ও বাহ্য দর্শন, নিজের মনকে অন্তর্দর্শন এবং অন্যের মনকে বাহ্য দর্শনের মাধ্যমে বুঝতে হবে। বাহ্য দর্শন মানে কি, বাহ্য দর্শন মানে ওই ব্যক্তির আচরণের মাধ্যমে। শরীর ও স্নায়ুতন্ত্রের সম্পর্ক, মনের কার্যাবলী স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত, এবং শরীর ও মনের সঙ্গে যে কানেকশন, যেটা কানেক্ট ঘটায়, সেই কানেক্টরটা হচ্ছে পাইনাল বা পিনিয়াল গ্ল্যান্ড বা হ্যাঁ, পিনিয়াল গ্ল্যান্ড, যেটা কি করে, যে আমাদের দেহের সঙ্গে মনের সংযোগ স্থাপন করে, বা আমাদের ব্রেনের সঙ্গে আমাদের দেহের। মনের বিষয় বা বিষয়বস্তু, এটা তো আছেই,
যে এখানে আলোচ্য বিষয় মনের অবস্থা, প্রতিক্রিয়া সবসময় কিছু বিষয় বা বস্তু কেন্দ্র করে হয়ে থাকে, এমনি এমনি হয় না। যেমন ভয়, রাগ ইত্যাদি। এই যে মানসিক অবস্থা, এটাও সাইকোলজির আলোচ্য বিষয়বস্তু। বুদ্ধিও এর আলোচ্য বিষয়বস্তু। আমাদের সিলেবাসেই আছে এই সবগুলো, যে বুদ্ধির প্রকৃতি, তার মাপ, তার বংশগত এবং পরিবেশগত প্রভাব, উন্নতির সম্ভাবনা কিভাবে বুদ্ধি বিকশিত করা যায়, এই সকলগুলো সবকিছু আলোচনা সাইকোলজির মধ্যে। ব্যক্তিত্ব, পার্সোনালিটি, যে ব্যক্তিত্বের প্রকৃতি, বিকাশ, প্রকারভেদ, প্রভাব ইত্যাদি আলোচনা সাইকোলজির মধ্যে। শিক্ষণ, প্রাণীর শিক্ষা লাভ, সেটা মানুষের হতে পারে, অন্যান্য প্রাণীর হতে পারে। শিক্ষণ তত্ত্ব, প্রক্রিয়া, এইসব নিয়ে সাইকোলজি আলোচনা করে। আর কি না, স্মৃতি ও বিস্মরণ। আমাদের আমাদের স্মৃতি হয়, আবার বিস্মৃতিও হয়। আমরা কিছু জিনিস মনে করতে পারি, কিছু জিনিস ভুলে যায়। সেই স্মৃতি এবং বিস্মৃতি, এই সকল বিষয় নিয়েও কিন্তু সাইকোলজি বা মনোবিদ্যা আলোচনা করে। আর কি না, সামাজিক ও অস্বাভাবিক মন, যে আমাদের কি বলবো, আমাদের সামাজিক মন আর একটা অস্বাভাবিক মন। সামাজিক মানে কি বলবো, যেটা আমাদের ব্যক্তিগত, গোষ্ঠীগত মন হতে পারে, তাই তো? এক একটা গোষ্ঠীর মনোভাব এক ধরনের, সেই অর্থে এখানে মন বলা হয়েছে। স্বাভাবিক, অস্বাভাবিক মন, চেতন, অচেতন মন এবং মানুষ ও প্রাণীদের মন সবই মনোবিজ্ঞান আলোচ্য বিষয়। সামাজিক মন কোনটা, সর্বাঙ্গীন ভাবে। আর ব্যক্তিক মন কোনটা, এক একটা ব্যক্তির মন। অস্বাভাবিক মন কোনটা, না সেটা ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে। ব্যক্তির অস্বাভাবিক মন কোনটা, না ধরো একটা সমাজের বিপরীতে, তার মানসিকতাটা একেবারে তার সমাজের বিপরীতে। আবার এমন কোন সমাজ আছে সেটা পুরো টোটাল দেশের বিপরীতে, এরকম হতে পারে। তো যাই হোক, এই সকল কিছু আলোচনাও কিন্তু আমাদের মনোবিদ্যার আলোচনার বিষয়বস্তু। মনোবিদ্যার তিনটে প্রধান পদ্ধতি, একটা হচ্ছে অন্তর্দর্শন, একটা বাহ্য দর্শন, একটা পরীক্ষণ। একটা অন্তর্দর্শন, একটা বাহ্য দর্শন, আর একটা পরীক্ষণ। যা বা হলো কি অন্তর পর্যবেক্ষণ, বাহ্য পর্যবেক্ষণ, আর একটা পরীক্ষণমূলক পদ্ধতি। ইন্ট্রোস্পেকশন, এক্সট্রোস্পেকশন আর এক্সপেরিমেন্টাল মেথড। তো অন্তর্দর্শন কি হয়, নিজের মানসিক অভিজ্ঞতার বিশ্লেষণ, বাইরের পরিবেশ ও আচরণ পর্যবেক্ষণ, এটা বাহ্য দর্শন। মানে কি শুধুমাত্র বাইরের পরিবেশ আচরণ পর্যবেক্ষণ নয়, বাইরের আচরণ এবং পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে অপরের মনকে জানার যে পদ্ধতি, সেটাকে এক্সট্রোস্পেকশন। এটা যখন এটা এক্সপ্লেন করা হবে, বিস্তারিত বলা হবে, তখন বুঝতে পারবে। আর কি এক্সপেরিমেন্টাল মেথড, এটা কি নিয়ন্ত্রিত পরীক্ষার মাধ্যমে মানসিক ঘটনা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। যে একটা বিশেষ অবস্থায় মানুষের এরকম বিশেষ পরিস্থিতিতে, বিশেষ অবস্থায় একটা বিশেষ তার মানসিক পরিবর্তন ঘটে বা বিশেষ কাজকর্ম করে ফেলে, সেটাকে সেই ধরনের তোমার পরিস্থিতি ঘটিয়ে তোমার কি বলবো, আলোচনাটা মানে পরিস্থিতি ঘটিয়ে দেখা হয় যে সে ওই নির্দিষ্ট পরিস্থিতিতে ওরকমই কি বলবো, তার ওরকমই দৈহিক বা মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা। এটাই হচ্ছে কি পরীক্ষামূলক পদ্ধতি বা পরীক্ষণ পদ্ধতি। তো যাই হোক, অন্তর্দর্শন, অন্তর্দর্শনে কি হয়, অন্তর্দর্শনে নিজের মানসিক অবস্থা ও ক্রিয়া নিজের মধ্য থেকে পর্যবেক্ষণ করা, মানে নিজে নিজেই পর্যবেক্ষণ করা। একে ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি, সাবজেক্টিভ মেথড বা সাক্ষাৎ পদ্ধতি, ডাইরেক্ট মেথড বলা হয়। এতে ব্যক্তি সরাসরি নিজের মনের বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে। অন্তর্দর্শন কোনটা, যে নিজের মানসিক অবস্থার পর্যবেক্ষণ নিজে থেকেই, তাই তো, সরাসরি নিজের মনের বিষয়ে পর্যবেক্ষণ। এবং যেহেতু আমরা সব থেকে মানে কি বলবো, সব থেকে সবচেয়ে সাক্ষাৎ ভাবে আমরা নিজেরা নিজের মনকে জানতে পারি, মানে প্রধানত অধিকাংশ ক্ষেত্রে যাদের মেন্টালি প্রচুর প্রবলেম হয়, মানসিক প্রবলেম যাদের হয়, তারা বুঝতে পারে না, তার মনটাও তাদের একেবারে হাতের বাইরে চলে যায়। কিন্তু সাধারণত এটা কি, এটা আমরা ডাইরেক্টলি, মানে এটাতে যেটা বলা হচ্ছে যে ডাইরেক্টলি আমরা যে নিজের মনকে জানতে পারি, সরাসরি আমরা নিজের মনকে জানতে পারি, তাই না? তো এই জন্য এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ মেথড, ব্যক্তিনিষ্ঠ। এটা আমার উপর নির্ভর করছে
আরেকটা কি সাক্ষাৎ পদ্ধতি, আমি সাক্ষাৎ ভাবেই আমার মনকে জানতে পারছি। কিন্তু এখানে কিছু পার্থক্য আছে, যে মনোবিদ্যায় অন্তর্দর্শন পদ্ধতি মানে কিন্তু যে শুধুমাত্র নিজের মনকে আমি জানছি, হ্যাঁ, এইটা স্মৃতির সঙ্গেও গুলিয়ে ফেলতে পারো। স্মৃতি আর অন্তর্দর্শন পদ্ধতি কিন্তু এক নয়, তাই না? স্মৃতি, ধরো তুমি এখন বসে আছো যে কোনো জায়গায়, তো তুমি দেখো তোমাদের কলেজ, যে কলেজে পড়েছো সেই কলেজের কথা সঙ্গে সঙ্গে দেখো, কলেজ তোমার চোখের সামনে, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি চোখের সামনে, তোমার পাড়ার যেখানে আড্ডা দাও সেই আড্ডার রাস্তা দেখো। হুম তো এগুলো, মন খুব চঞ্চল। তো তাহলে এই যে মনে করাটা, এইটা কিন্তু অন্তর্দর্শন নয়। অন্তর্দর্শন একটু আলাদা। অন্তর্দর্শন একটা সুন্দর উদাহরণ যদি দেওয়া যায়, আমরাও ছোটবেলা থেকে এটাই পড়ে আসছি, তোমরাও আশা করছি পড়েছো। ওই বইটা যদি পড়ো তাহলে এটা পাবে, প্রীতিভূষণ চট্টোপাধ্যায়ের বইটাতে এটা একটা সুন্দর উদাহরণ আছে। তো যেমন দেখো, যে এখানে ওই স্টাউট এর 3টে স্তর বলেছেন, এই উদাহরণটার সাহায্যে বোঝাবো। 3টে স্তরও বোঝানো হয়ে যাবে, উদাহরণটাও বোঝানো হয়ে যাবে। যে একটা জায়গায় ধরো সমুদ্রের তোমার ধারে তুমি হয়তো একনিষ্ঠ হয়ে, নিবিষ্ট হয়ে একা বসে সমুদ্রের তরঙ্গ দেখছো। তখন কিন্তু তোমার মনে এরকম ভাবনা নেই যে আমি সমুদ্র দেখছি। তুমি হয়তো সমুদ্র দেখছো, সেখানে বিভোর হয়ে আছে। হঠাৎ একজন এসে জিজ্ঞাসা করলো, আরে তুমি কি দেখছো? তখন তুমি বললে, আমি সমুদ্র দেখছি। এই যে দেখো, যখন কেউ তোমাকে জিজ্ঞেস করলো, তখন তোমার মন কি করলো? সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, হ্যাঁ আমি কি করছি? হ্যাঁ আমি, হ্যাঁ এই তো সমুদ্র আছে, আমি সমুদ্র দেখছি। এটা হচ্ছে অন্তর্দর্শন। বুঝতে পেরেছো? কিন্তু তুমি পূর্বের স্মৃতি, সেটা স্মৃতিচারণটা কিন্তু, মানে পূর্বে পূর্বে বলছি, অতীতের স্মৃতিচারণটা, এটা কিন্তু অন্তর্দর্শন না। এই যে তুমি একনিষ্ঠ ভাবে সমুদ্র দেখছিলে, হঠাৎ তোমাকে বলা হলো কি দেখছো, তখন তুমি নিজে নিজেই তুমি নিজেকে প্রশ্ন করলে, আমি কি দেখছিলাম? হ্যাঁ আমি তো সমুদ্র দেখছি। তখন তোমার বেরোলো কি, না আমি সমুদ্র দেখছি। এটা হলো অন্তর্দর্শন। তো প্রাথমিক মনোবিদ্যার 3টে স্তর বলেছেন, যে আত্মচেতনার একটি অস্পষ্ট স্তর হচ্ছে প্রাথমিক স্তর আর কি। সেই স্তরটা কি? আত্মচেতনার একটি অস্পষ্ট স্তর, যেখানে মনোযোগ মূলত বাহ্য বিষয় যেমন তরঙ্গমালা এর দিকে থাকে, কিন্তু এর পাশাপাশি তেমন একটি সচেতনা থাকে যে আমি তরঙ্গমালা দেখি। মানে এখানে প্রাথমিক স্তরে কি না, মনোযোগ মূলত কোথায় থাকে না, বাহ্য বিষয়ের প্রতি থাকে। যখনই প্রশ্ন করা হলো তখন সঙ্গে সঙ্গে তুমি চিন্তা ভাবনা করে, হ্যাঁ আমি তরঙ্গমালা দেখছি। মধ্যবর্তী একটা স্তর আছে, যেখানে আত্মচেতনায় কিছু প্রশ্ন ও সন্দেহ দেখা দেয়, যেমন আমি কি সত্যিই তরঙ্গমালা দেখছিলাম, বা আমার মন অন্য কোথাও ছিল, এরকম প্রশ্নও থাকে দেখবি। হুট করে আমার মনে হলো, এটা বললাম ঠিক কথায়, কিন্তু তারপরে আমার আমি কি সত্যি তরঙ্গমালায় দেখছিলাম, নাকি আমি ওই টাইমে অন্য কিছু চিন্তা করছিলাম। এরকম, এটা হচ্ছে মনোবিদ্যার মনোবিদ্যার যে প্রথম পদ্ধতি অন্তর্দর্শন। দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সেটা হচ্ছে বৈজ্ঞানিক স্তর। বৈজ্ঞানিক স্তর, এখানে বিজ্ঞানসম্মত ভাবে মানসিক অভিজ্ঞতা ও মনোবৃত্তির বিশ্লেষণ করা হয়। তরঙ্গমালার সময় কোনো মনস্তাত্ত্বিক অনুভূতি, ভয়, বিষয় উদ্ভব হয়েছিল কিনা, এবং এটা লাস্ট। তো যাই হোক, মনোবিদ্যায় তাহলে তুমি তরঙ্গমালা দেখছিলে, হঠাৎ তোমাকে নাড়ানো হলো বা ডাকা হলো, কি দেখছো? তখন এই তো আমি দেখছি, সমুদ্রের তরঙ্গমালা দেখছি। এটা প্রাথমিক একেবারে স্তর। দ্বিতীয় স্তরে হঠাৎ তোমার মনে হতে পারে, তরঙ্গমালা কি সত্যি আমি দেখছিলাম, নাকি আমি অন্য কিছু করছিলাম। এই যে এটা একটা তোমার প্রশ্ন বা সন্দেহমূলক একটা জায়গা তোমার নিজের মধ্যে, সেটা হচ্ছে কি মধ্যবর্তী স্তর। আরেকটা কি বৈজ্ঞানিক স্তর। বৈজ্ঞানিক স্তর কি না, ওই টাইমে আলটিমেট আমি কি করছিলাম, তাহলে ওই টাইমে ধরো মনে পড়ছে না তোমার কি করছো, ওই টাইমে কি তাহলে, হ্যাঁ আমার কি অন্য কিছু ভয় বা বিষয় কিছু উদ্ভব হয়েছিল, নাকি আমি অন্য কোনো চিন্তাতে নিমগ্ন ছিলাম। এই যে এটা ফাইনালাইজ, সেটা হচ্ছে বৈজ্ঞানিক স্তর। তো যাই হোক, অন্তর্দর্শনের 3টে স্তর। 3টে স্তর কে দিয়েছেন? স্টাউট। এরকম কোশ্চেন কিন্তু আসে, যে স্টাউটের মতে অন্তর্দর্শনের কটি স্তর, তাই তো? আবার এগুলো নিয়ে তো আসে, নিজের মনকে দেখা, পরের মনকে দেখা, এই সবগুলো।
বা পরীক্ষণ, নিয়ন্ত্রিত পরীক্ষাগারে মানে পরীক্ষণ পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড, এই সকলগুলো কোশ্চেনে আসে। এরপর দাঁড়াও একটু আমি দেখে নিই কলেজ থেকে ফোন করছে, কোনো অনলাইন মিটিং আছে কিনা, মধ্যে আসতে হবে। আরেকটা হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতির তাহলে গুণ কোনগুলো? না, গুণ হচ্ছে যে এই যে মনোবিদ্যার পদ্ধতি অন্তর্দর্শন, এটা একেবারে মুখ্য পদ্ধতি বা প্রাথমিক পদ্ধতি? এই অন্তর্দর্শন পদ্ধতি এটা যদি না থাকতো, প্রথম কথা আমাদের সকল কিছুর আগে নিজের মনকে জানা, নিজের মনের প্রকৃতি সম্পর্কে জানা, এটা ইম্পর্টেন্ট। তারপর অন্য নিজের মনকে জানার পর অন্যের মনকে জানতে চাওয়া সেটা পরের কথা। প্রাথমিক কথা হচ্ছে নিজের মনকে জানা। এবং নিজের মনকে জানাটা এটা কিন্তু ডাইরেক্ট একদম প্রত্যক্ষ জ্ঞান, ব্যক্তি তার নিজের মানসবৃত্তির সঙ্গে সরাসরি জ্ঞান লাভ করে, তাই তো? ব্যয় সাশ্রয়ী, এটার জন্য কোনো টাকা পয়সা খরচ হয় না, ল্যাবের প্রয়োজন হয় না, তাই তো? কৃত্রিম কোনো ল্যাব তৈরি করতে হয় না, যে কোনো স্থানে যে কোনো সময় এখানে এটা প্রয়োগযোগ্য, মানে প্রয়োগ করা যায়। ব্যক্তি নিজের ইচ্ছায় যে কোনো সময় যে কোনো স্থানে অন্তর্দর্শন করতে পারে। অপরের মনের অনুমান করা সম্ভব, যে আমি অন্তর্দর্শনের মাধ্যমে কি করতে পারি, অপরের মনের অনুমান করতে পারবো, যে আমার এই মানসিক মনের এরকম অবস্থা ঘটলে আমার এরকম হয়, বাহ্যিক প্রকাশও এরকম হয়, তাহলে ওর বাহ্যিক প্রকাশটা এরকম, তাহলে ওরও মানসিক অবস্থাটা এরকম। তো অন্তর্দর্শনের মাধ্যমে কি হয়, আমরা অপরের মনের মানসিক অবস্থা সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারি, তাই না? তো আর কি অন্তর্দর্শনের ত্রুটি বা সংশোধনের উপায়, যে অত্যন্ত ব্যক্তিগত পদ্ধতি, একেবারে সাবজেক্টিভ পদ্ধতি। এটা শুধুমাত্র নিজের মানসবৃত্তি জানতে পারে, অপরের মানসবৃত্তি কি আমরা কি অন্যের, আমরা বলছি ঠিক আছে, অন্যের কি দেখে আমরা জানি, অন্যের বাহ্যিক আচরণ দেখে আমরা অন্যের মানসিক অবস্থাটাকে আমরা কল্পনা করি, কিন্তু আমরা পুরোপুরি অন্যের মনকে জানতে পারি না। পুরোপুরি ভাবে আমাদের মানে একজন অপর ব্যক্তির কি অন্য মানে একজনের পক্ষে অপর ব্যক্তির মনকে পুরোপুরি ভাবে জানা সম্ভব নয়, আমরা ভেতরে ঢুকে জানতে পারি না। কিন্তু আর কি একযোগে দুই বিষয় মনোনিবেশ কঠিন, মানসবৃত্তি এবং তার বিষয় দুইয়ের প্রতি একসাথে মনোযোগ দেওয়া কঠিন, তবে অভিজ্ঞ সতর্ক হলে পর্যায়ক্রমে দুটো মনোযোগ স্থানান্তর সম্ভব। একযোগে দুই বিষয় মনোনিবেশ কঠিন কি, যে মানসবৃত্তি এবং তার বিষয়, মানসবৃত্তি আমার মনের বৃত্তি কি এবং তার বিষয় কি, একই সঙ্গে দুটো বিষয়ে মনোযোগ করাও কঠিন। মন নিজের মনকে জানে কি, নিজের মনকে কি সত্যি জানতে পারে? কিছু দার্শনিক প্রশ্ন তুলেছেন যে মন শুধু জ্ঞাতা, এটা হচ্ছে জ্ঞাতা, মন শুধু জ্ঞাতা, মন শুধু জ্ঞাতা, জ্ঞানের বিষয় নয়। যে এটা হচ্ছে যে কি কিছু মানে কিছু দার্শনিকদের মতবাদ, কিছু কিছু লোকের, কিন্তু বাস্তব অভিজ্ঞতা ও আত্মচেতনা গ্রহণ অন্তর্দর্শনের সত্যতা নির্দেশ করে। বাস্তব অভিজ্ঞতা এবং আত্মচেতনা গ্রহণ অন্তর্দর্শনের বাস্তব সত্যতা গ্রহণ করে। সেটা কি দেয়, সেটা পর্যবেক্ষণ পরীক্ষণে আমরা দেখতে পাবো, সেগুলো দেয়। 4 নম্বর, তীব্র আবেগ ও প্রেষণার অন্তর্দর্শন কঠিন। হঠাৎ প্রচন্ড আমার রাগ হচ্ছে, প্রচন্ড অভিমান হচ্ছে, প্রচন্ড আনন্দ হচ্ছে, সেই টাইমে কি অন্তর্দর্শন সম্ভব, যে দেখি আমার মানসিক অবস্থায় কি হচ্ছে? তাহলে তো তোমার ওই আবেগ প্রেষণাও দূরীভূত হবে। তো যাই হোক, অন্তর্দর্শন আসলে পশ্চাৎ দর্শন, এটা কেউ কেউ বলেন। কেন? কেউ কেউ মনে করেন অন্তর্দর্শন হলো অতীত মানসবৃত্তির স্মৃতি মাত্র, আর কিছু নয়, যেমনটা আমাদের স্মৃতিতে করা হয় সেই স্মৃতি ছাড়া আর কিছু নয়। কোনো কিন্তু কোনো স্মৃতি পূর্বের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভরশীল, তাই অন্তর্দর্শন বাস্তবে সম্ভব, সেটা বলেছেন। এটা কেউ কেউ আচরণবাদের সমালোচনা, তারা কি বলছেন, যে ওয়াটসন ইত্যাদি, যে অন্তর্দর্শনকে ব্যক্তিগত জ্ঞানযোগ্য বললে আচরণের অর্থ বোঝার জন্য পূর্ববর্তী অন্তর্দর্শনের জ্ঞান প্রয়োজন, তাই আচরণবাদ পরোক্ষ স্বীকৃতি দেয়। তারা কি বলছেন, যে এটা যদিও ব্যক্তিগত, এটা সার্বিক নয়, প্রত্যেকটি মানুষ তার নিজের মন কি জানতে পারে, তাই তো, সহজে।
এবং নিজের মন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, অপরের মন সম্পর্কে অন্তর্দর্শনের সাহায্যে জ্ঞান লাভ করা সম্ভব নয়। আর অজ্ঞানযোগ্য কেন বলেছেন তিনি? অজ্ঞানযোগ্য মানে তুই নিজের মন সম্পর্কে জানতে পারেন, কিন্তু অপরের মন সম্পর্কে জানতে পারেন না, সেই অর্থে। তো যাই হোক, তো আচরণের অর্থ বোঝার জন্য পূর্ববর্তী অন্তর্দর্শনের জ্ঞান প্রয়োজন হয়। যে অন্যের ব্যক্তির যখন আচরণ আমরা যখন পর্যবেক্ষণ করি, তখন পূর্ববর্তী অন্তর্দর্শনের জ্ঞান প্রয়োজন হয়, নিজের সেটা একদিক থেকে স্বীকৃতি দেন, আবার এটা সমালোচনাও করে। তো যাই হোক, অন্তর্দর্শন তাহলে এমন একটি পদ্ধতি, আরেকবার এই উদাহরণটা বলি, এটা যদি ক্লিয়ার হয় তাহলে সব হবে। অন্তর্দর্শন একটা একদম প্রাথমিক মনোবিদ্যার এক প্রাথমিক পদ্ধতি, এক প্রথম পদ্ধতি, যে যার মাধ্যমে কি হয়, নিজের মনকে জানতে পারি যে পদ্ধতির মাধ্যমে, তাই তো? এইটা কি অন্তর্দর্শন কিন্তু স্মৃতি নয়। এটা মানসিক অবস্থা সমূহের সাক্ষাৎ অবলোকন, সাক্ষাৎ জ্ঞান। কিভাবে না, যখন ওই যে বললাম যে একটি লোক সমুদ্রে বসে আছে, সমুদ্রের কিনারে, সে উদাস চিত্তে বসে আছে। হঠাৎ তাকে জিজ্ঞাসা করা হলো কি করা হচ্ছে, তখন দেখলো হ্যাঁ আমি তো সমুদ্র দেখছি, এই তো সামনে সমুদ্র। তারপর তার একটা স্তর হবে, আমি কি সত্যি সমুদ্র দেখছি? এই যে স্তরটা, এটা হচ্ছে কি দ্বিতীয় স্তর। সত্যি তরঙ্গমালা দেখছিলাম এটা, না আমার মন অন্য কোথাও ছিল। তৃতীয় স্তর যখন তিনি ফাইনাল হচ্ছেন, অনেক কিছু ভেবে, না আমি তরঙ্গমালা দেখছিলাম, তাছাড়া কি অন্য কিছু ভাবছিলাম, হয়তো এরকম হতে পারে অন্য কিছু ভাবছে, বা হতে পারে শুধু তরঙ্গমালায় দেখছেন। তো যেটা সিদ্ধান্ত হবে, হুম এবং সেটা কিভাবে হবে, না সেটাতে কিন্তু ভয় বিস্ময়ের কথা বলা হয়েছে। মানে আমরা নিজেরাই দেখবে অবাক হয়ে যায় যে তাহলে আমি কি সত্যিই দেখছিলাম। হুম যদি হয় সত্যি দেখছিলাম, আবার অনেক ক্ষেত্রে এরকম হয় দেখবে, না দেখা গেল ভেবে যে না সমুদ্র ছিল, তরঙ্গমালা ছিল, আমিও দেখছিলাম, কিন্তু আমরা আসলে তরঙ্গমালা দেখিনি। ওই পুচকেটা এসছে নাকি? কি করছে? ও, থাক। আজকে অন্তর্দর্শনটা থাক, তোমাদের পর্যবেক্ষণ এগুলো পরের দিন পড়াবো, ঠিক আছে? এইটা তোমরা একটু পড়বে, আমি দিয়ে দেবো। এইটা দেবো না, যেটা দিয়ে পড়াচ্ছি এটার কারেকশন করতে হবে তো অনেক, এটা ভুল ভাল আছে একবার। তারপরে আমার যেটা আছে সেটা দেবো তোমাদের, ওই একই, শুধু এটাতে সাজানো হয়েছে, কারেকশন চলছে। এটা কি যেন, এটা হচ্ছে সাইকোলজি। আচ্ছা, তোমাদের একটা কাজ করলে তো হয়, টোটালটা একেবারে দিয়ে দেবো, টোটাল মনোবিজ্ঞান, নাকি কেটে কেটে দেবো? একেবারে দিয়ে দিচ্ছি আমি। তারপর আমি আজ পর্যন্ত যেগুলো যা দিয়েছি, তোমাদের আগেও বলেছি, আবার বলছি যে আজ পর্যন্ত যেগুলো যা দিয়েছি সেগুলোর প্রত্যেকটার একটা করে কারেক্টেড ভার্সন দেব, যেটা হয়তো ওই মাসের ফার্স্ট উইকের মধ্যে, বা হয়তো এই মাসের লাস্ট উইকের ওই 28, 29, 30-এর মধ্যেও যদি হয়ে যায়, তো তখন তোমাদের একটা করে কারেক্টেড কপি দিয়ে দেবো। তোমাদের তাহলে এইটা দিয়ে, আমি তাহলে মনোবিদ্যার টোটালটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তোমরা পড়ো।